বাসর রাতে শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তে হঠাৎ আমার স্ত্রী বলে উঠল, আমি ভার্জিন না। এর আগেও আমি এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তে এসব শুনে আমার মনটাই ভেঙে গেল। সেই সাথে রাগ হচ্ছে অনেক। হিয়াকে বললাম, এসব কি এখন বলার সময়? বিয়ের আগে কেন বলতে পারলে না? প্রতিটা ছেলের বাসর রাত নিয়ে ফ্যান্টাসিতে থাকে, তুমি এসব বলে সব শেষ করে দিলে। বিয়ের আগে তো আমরা অনেক কথা বলেছি, তখন তুমি এসব কিছু বলনি। এমনকি তোমার রিলেশন ছিল তাও বলনি। এই মুহূর্তে এটা কেন বলতে হলো তোমার? হিয়া বলল, আমার কোনো রিলেশন ছিল না। এবার আরও রেগে গেল আহনাব। রাগ কন্ট্রোল করে হিয়াকে বলল, এইমাত্র তো বললে এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, আবার এখন বলছো রিলেশন ছিল না। কি অদ্ভুত কথা বলছো তুমি। হিয়া বলল, রিলেশন না থাকলেও কি শারীরিক সম্পর্ক হয় না? মানে, যার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছোটোবেলা থেকে একে অপরকে ভালো ফ্রেন্ড ছিলাম। আমরা সবসময় একে অপরের সাথে আড্ডা দিয়েছি, তাই আলাদা করে আর জিএফের দরকার হয়নি কারো। ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য আমি আগ্রহী ছিলাম। ও অবশ্য ছিল, কিন্তু কখনো আমাকে ফোর্স করেনি। তাহলে তাকে বিয়ে করলে না কেন? আমরা শুধু জাস্ট ফ্রেন্ড ছিলাম, অন্য কোনো অনুভূতি ছিল না আমাদের। তাহলে শারীরিক সম্পর্ক করলে কেন? তার জন্য বিহেভ টাইপের অনুভূতি দরকার হয় না। মানসিক তৃপ্তির জন্য শারীরিক সম্পর্ক লিপ্ত হয় মানুষ। আমাদের দুজনের যৌন চাহিদা ছিল, কিন্তু বিহেভ টাইপ অনুভূতি ছিল না কারো প্রতি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? কারণ আপনার প্রতি আমার সেই অনুভূতিটা ছিল। সত্যিটা তো লুকাতে পারবো না। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে কেন বললে? আপনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তো বুঝেই যেতেন আমি ভার্জিন না। আর আমি আপনাকে মিথ্যে বলতে চাইনি, তাই সত্যিটা বলে দিলাম। আহনাব নিজের রাগ কন্ট্রোল করতে অনেক কষ্টে। ওর ইচ্ছে করছে হিয়াকে থাপ্পড় মারার, কিন্তু পারছে না। এসব শোনার পর কোনো ছেলেই আর রাগ না করে থাকতে পারবে না। অথচ হিয়া কি স্বাভাবিকভাবে এসব বলল। মনে হয় ওর কাছে এসব নর্মাল বিষয়। হিয়া বলল, চুপ কেন? কিছু বলছো না কেন? রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। কোনো সুস্থ মানুষ তোমার এমন কথা শুনতে পারবে না। তাহলে কি আপনি অসুস্থ? এইমাত্র অসুস্থ হলাম তোমার কথাগুলো শুনে। ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মারি। শারীরিক সম্পর্কে লিপ্ত হলে কিন্তু তাকে ভালোবাসো না। তোমাদের কাছে এসব নর্মাল বিষয়। চাহিদার জন্য কারো প্রতি তার ভালোবাসা নেই। আপনি আমাকে যাকে ভালোবাসেন তার সাথে কেবল হয়, আমি তেমনটাই জানি। আমার তোমাকে পছন্দ, তাই তোমাকে বিয়ে করছি। এখন কি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব নাকি? আমাকে পছন্দ হওয়ার আগে কি আপনার চাহিদা ছিল না? ছিল, কিন্তু আমি কন্ট্রোল করেছি। বিয়ের পরে কেবল এসব করার সিদ্ধান্ত নিয়েছি, আর আমি কন্ট্রোল করতে পারিনি। তোমরা এই যুগের মেয়েরা বড়ই অদ্ভুত। এসবকে স্মার্টনেস ভাবো। আপনি কোন যুগের কথা বলছেন? তোমার থেকে 5-6 বছর বড়, তাই অবশ্যই তোমাদের যুগের না। তা এখন কি করবেন? ঘুমাবো। কেন, শারীরিক সম্পর্ক করবেন না? আপনার তো অনেক ফ্যান্টাসি ছিল বাসর রাত নিয়ে। বালের ফ্যান্টাসি। এসব বলে মুডটাই নষ্ট করে দিছো। আমি বুঝতাম তোমার এসব বলার দরকার ছিল না। কতটা আগ্রহী ছিলাম আমি, আর তুমি এসব বলে সব শেষ করে দিলে। ভাবলাম আপনি বুঝে গেলেন কি রিয়াক্ট করবেন, তাই আগেই বলে দিতাম। এই রিয়াক্টের কথা ভাবলে বিয়ের আগেই বলে দিতে পারতা। বিয়ের আগে যদি জানতেন আমি ভার্জিন না, তাহলে কি আমায় বিয়ে করতেন? না। আচ্ছা, এসব শুনে আপনার কী করতে ইচ্ছা করছে? থাপ্পড় মারতে তোমাকে। আমি যখন অতিরিক্ত রেগে থাকি তখন থাপ্পড় মারতে ইচ্ছে করে। ধন্যবাদ। কেন? এই যে দুটো সত্যি কথা বললেন, আর তুমি এমন সত্যি কথা বলছো যে আমার বাসর রাতটাই মাটি হয়ে গেছে। সরি। রাখো তোমার সরি। আহনাব বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরলো। হিয়াকে বলল, সিগারেট খাবে? আমি এসব খাই না। অবাক করার মতো, তোমার মতো মেয়েরা যারা স্মার্ট তাদের তো সিগারেট খাওয়া কথা। তা তুমি এটাতে অনীহা দেখাচ্ছে কেন? এটা স্মেল আমার পছন্দ না। আমার উইস্কি পছন্দ। মাঝে মাঝে ফ্রেন্ডরা মিলে পার্টি করতাম। ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, পার্টি মানে তো এটাই বোঝায়। আমরা গ্রুপ স্টাডি করতাম সবাই একসাথে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি আদিমকালের। তাও ভালো যে সিগারেট খান। আগে জানলে তোমার জন্য হুইস্কি এনে রেখে দিতাম। করার মুডটাই চলে গেল। আসো তোমার সাথে গল্প করি। তুমি তোমার লাইফের কথা বলবে, আমি আমারটা। দেখব কারটা বেটার। আমারটা তো আপনি জানবেন। এই যুগের ছেলেমেয়েরা সম্পর্কে জানে, কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা নেই। সবাই সব জানে, তার ভেতরে অনেক সিক্রেট থাকে। আমি সব কিছু শুনতে চাই। বুঝতে পারছি আমি। হ্যাঁ, সেটাই। হঠাৎ হিয়ার মোবাইলে মেসেজ আসলো। আহনাব জিজ্ঞেস করলো, কে মেসেজ দিয়েছে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, আপনি
ফ্রেন্ড বলার পর ছেলে মেয়ে জিজ্ঞাসা করলেন কেন? আমার ফ্রেন্ডরা বলতে শুধু ছেলেকেই বোঝায়, আর মেয়ে হলে তখন আগেই বলে দিতাম মেয়ে ফ্রেন্ড। কিন্তু তোমাদের কাছে ফ্রেন্ড মানে দুটোই সমান। তাই কি মেসেজ দিল? জিজ্ঞাসা করছে কী করছি। আমাদের আগের থেকে সবার প্ল্যান করা প্রত্যেকের বাসর রাতে এরকম মেসেজ দিয়ে মজা করব, আর তোমার বাসর রাতের কথা বলে দিব। হ্যাঁ, কেন সমস্যা? না। তা এখন কি বলবে? আচ্ছা ওয়েট, ওকে মেসেজ করছি, যা করার কথা তাই করছি। রিপ্লাই আসলো, দুলাভাই কোথায়? যেখানে থাকার কথা। ভালো কথা, সব শুনবো পরে, এখন বিরক্ত না করি। আহনাব বলল, কত স্বাভাবিকভাবে তোমরা নিজেদের ব্যক্তিগত আলাপ করছো, আনিজি লজ্জা লাগছে না? ফ্রেন্ডদের সাথে আবার কিসের লজ্জা? যাকে চিনি না জানি না তার সাথে আনিজি লাগবে? তোমাদের প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আপনি রিলেশন করেছিলেন? বিয়ের আগে তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা অন্য কাউকে ভালোবাসতো। ও হ্যাঁ বলেছিলেন। তা মেয়েটাকে কে আপনার ভালোবাসার কথা বলেছিলেন? মেয়েটা জানতো? মেয়েটার সাথে দেখা হয় এখনও? তা সম্ভব না। যেই ছেলেটার সাথে রিলেশন ছিল মেয়েটা, সেই ছেলেটা। একদিন আমি সেই ছেলেটাকে আমার বাসায় ইনভাইট করি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবলাম খিচুড়ি খাওয়া যাক। দুটো প্লেটে খিচুড়ি নিয়ে আমি আর ছেলেটা পাশাপাশি বসি আর মেয়েটাকে নিয়ে কথা বলি। আমি ছেলেটাকে বলি আমার ভালোবাসার কথা, কতটা ভালোবাসতাম ওকে সেটা বলি। আমার কথা শুনে ছেলেটা বলে আমি কখনোই ওকে কষ্ট দেবো না। তুমি অলরেডি কষ্ট দিছো ওকে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞাসা করলে কীভাবে? খিচুড়ির সাথে যে মাংসটা খাচ্ছ তা মেটার। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাবকে বলল, আপনি মজা করলেন তাই না? আহনাব সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে স্বাভাবিকভাবে বলল, আমি মিথ্যে বলি না, সব সত্যি তো বিয়ের আগেই বলে দিলাম। আপনি কিছু সত্যি লুকিয়েছেন, তারপর সেটা বাসর রাতে বলে আমার শারীরিক সম্পর্কের 12টা বাজিয়ে দিয়েছেন। হিয়া আহনাব থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। ভয়ে হিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে একটা সিংহের সামনে ও বসে আছে, যে কোনো সময় ওকে ছিঁড়ে খাবে। ভয়ে হিয়া হাত পা কাঁপছে। আহনাবের দিকে তাকাতে ওর ভয় করছে। হিয়া ভাবতে লাগলো, কতটা শান্তশিষ্ট মনে হয়, আর সে এতটা ভয়ঙ্কর জঘন্য হবে তাকে বলতে পারে। যাক, ভালোবেসেই তার এই মাংস খেয়ে ফেলে, তাহলে আমি তো আরও তাকে রাগিয়ে দিচ্ছি। আমার অবস্থা কী হবে? আহনাব হিয়ার থেকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে আপনার। আহনাবের দুধের গ্লাসটা থেকে হিয়ার সেই খিচুড়ির কথা মনে পড়ল। আহনাব ব্যাপারটা বুঝতে পেরে হিয়াকে বলল, ভয় নেই, এর ভিতর কারো মাংস নেই। খিচুড়ি বিরিয়ানি ছাড়া মাংস ভালো লাগে না। এটা খেয়ে দিন, একদম ভয় পাবেন না। কিছুদিন আগেও তো একদম কুল ছিলেন, হঠাৎ আমাকে এত ভয় পাচ্ছেন কেন? হিয়া ভাবলো আহনাবকে রাগানো ঠিক হলো না, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেললো। আহনাব বলল, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের মধ্যেকার কোনো দূরত্ব থাকা ঠিক নেই। আপনি ভার্জিন না বলে এতক্ষণে হয়তো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো, আর তুমি কি না আমার থেকে দূরে বসে আছো? হিয়া ভয়ার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আমি ভয় পাচ্ছি আপনাকে? আহনাব হাসতে হাসতে বলল, আমাকে ভয় পাওয়ার কারণ জানি না। বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো আমি কী করে একটা মানুষকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তোমার কাছে এই ব্যাপারটা মনে হলো ব্যাপারটা খুব ইজি। শিখিয়ে দিলে তুমিও পারবে, অনেক ভালো লাগবে তোমার। একদিন আমরা দুজনে এটা করব। সেদিন কিন্তু বিরিয়ানি রান্না করব। মাংসের পরিমাণ অবশ্যই বেশি থাকবে। প্রথমে মানুষের গলা কাটতে হবে, তারপর যেভাবে রক্ত বেরিয়ে আসবে, বিশ্বাস করো ওটা অসাধারণ মুহূর্ত। আমি এই সুন্দর মুহূর্তটা অনেক উপভোগ করি। আমার লেগ পিস পছন্দ, খুব সুন্দর করে মাংসগুলো মাঝারি সাইজ করে কাটবো। তুমি চাইলে কলিজা খেতে পারো, আমি অবশ্য কলিজা ভাজি করি। হিয়া আর বমি আটকাতে পারল না, দৌড়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া এই প্রথম এরকম কথা শুনল। একটা মানুষ কতটা জঘন্য হলে স্বাভাবিকভাবে এরকম বলতে পারে। মনে হচ্ছে যেন তার কাছে ব্যাপারটা উপভোগ্য। আর এমন একটা মানুষ যে কিনা আমার এই স্বামী, একজন নরখাদক আমার স্বামী। হিয়া ওয়াশরুম থেকে আসলো। আহনাব বলল, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কালকে অবশ্যই তোমার জন্য হুইস্কি নিয়ে আসবো। এবার তোমার ব্যাপারে বলো, এখন পর্যন্ত কতবার শারীরিক সম্পর্ক করছে? হিয়া ভাবলো, চুপ করে থাকলে আহনাব রেগে যেতে পারে, ও একটা সাইকো, ওকে রাগিয়ে দিলে আরও সমস্যা হতে পারে। তার থেকে ভালো এতক্ষণ যেভাবে নর্মাল কথা বলেছে সেভাবে বলা উচিত। ওর হয়তো আমাকে পছন্দ, তাই আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি উল্টোপাল্টা আচরণ করে ওকে রাগিয়ে দিলে আমারই ক্ষতি হতে পারে। হিয়া বলল, কাউন্ট করিন, তবে অনেকবার। একই ব্যক্তি না, আলাদা ব্যক্তি? আলাদা। সবাই ফ্রেন্ড ছিল আমার, আমাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপের ভিতর সবাই সবার সাথে করেছে। আমরা খুব ভালো বন্ধু, সবসময় একসাথে আড্ডা দিতাম, রাতে হাইওয়েতে লং ড্রাইভে যেতাম। মাঝে মধ্যে আমাদের ভিতরে চাহিদা কাজ করতো, তখন আমরা শারীরিক সম্পর্ক করতাম।
আমরা সবাই এটাকে এনজয় করতাম। একদিন আমার ফ্রেন্ড কোনো একটা কাজে আমাদের বাসায় আসে। বাইরে বৃষ্টি হচ্ছিল অনেক, বাবা মা গাড়ি নিয়ে তখন পার্টিতে গেছে। ওই বাইক নিয়ে আসছিলো, তাই বৃষ্টির কারণে যেতে পারছিল না। আমরা রুমে বসে দুজনে গল্প করছিলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে আমাদের দুজনের মধ্যে করার মুড চলে আসলো। হ্যাঁ, আমি প্রথমেই শুরু করেছিলাম। এটাই কি প্রথমবার ছিল? না, আমরা সবাই স্কুল লাইফ থেকে ফ্রেন্ড ছিলাম। স্কুলে থাকতে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, কিন্তু সেদিন রাতে ওই ছেলেটা ছিল না, ওর সাথে প্রথম ছিল। তার পারফরমেন্স কেমন ছিল? এনজয় করেছিলাম। হ্যাঁ, অনেক। তার মানে আমার বেটার পারফরমেন্স করতে হবে? আমি অবশ্য প্রতিযোগিতা খুব পছন্দ করি। তারপর বৃষ্টি থামলে ও চলে যায়। তারপর যখন আমরা সবাই পার্টি করতাম, তখন উইস্কি খেয়ে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। আমরা ব্যাপারটা অনেক এনজয় করতাম। ভাবতাম পরিচিত কারোর সাথে যাত্রার সাথে ক্লোজ, তার সাথে বেশি উপভোগ্য। এর জন্য আমাদের আর বিএফের প্রয়োজন হয়নি। তবে অনেক ছেলের সাথে ডেট করেছি। তারা ভালোবাসতো আমাকে, আর আমি তাদের টাইম পাস হিসেবে নিয়েছি, যখন যাকে ভালো লাগতো। আমি তো অপরিচিত, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? তখন ফান করার সময় ছিল। এখন একটা সময় তো আমাদের কোনো কিছু স্থায়ী হতে হবে, তাই আপনাকে বিয়ে করা। কারণ আমার কাছে আপনাকে ভালো মানুষ মনে হয়েছে। এখন কি আমি ভালো মানুষ না? এখনও ভালো মানুষ আপনি। আপনি সবসময় কুল থাকেন। হঠাৎ হিয়ার ওই ফ্রেন্ড কল দিল। কিছুক্ষণ হিয়ার সাথে কথা বলল। আহনাব একা একা বোরিং ফিল করছে। ওর রাগ হলো অনেক। হিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে আহনা বলল, আপনি যদি আমাদের বাসরাতে গল্প শুনতে চান, তাহলে কাল বাসায় আসবেন। আমরা কিভাবে শারীরিক সম্পর্ক করছি সব বলবো আপনাকে। আহনাব তখন কল কাটতে যাবে, তখনই স্ক্রিনে মেয়েটার ছবি দেখলো। আহনাব ভিয়াকে বলল, আপনার বিয়েতে এই ফ্রেন্ড ছিল না? না, ও কানাডায় ছিল। ও থাকলে হয়তো আমাদের বিয়েটা হতো না। আমার ভার্জিন মেয়ে পছন্দ, কারণ আমি রক্ত ভালোবাসি, কিন্তু আপনার এই ফ্রেন্ড ভার্জিন ছিল না। আহনাব ভিয়াকে বলল, আপনার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময় আমি একদম উপভোগ করতে পারিনি। বোরিং ছিল আমার জন্য। ইচ্ছে করছিল ওর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, কিন্তু মুড ছিল না। আমার আবার বৃষ্টি না হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আহনাবের কথা শুনে হিয়া যেন একবার থমকে গেল। হিয়ার গলা শুকিয়ে যাচ্ছে, ওর মাথা ঘুরছে। আহনাব হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়া একেবারে পানিটা খেয়ে ফেললো। আহনাব বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ এমনটা করবেন না। আর আমি নিতে পারছি না। আহনাব বলে, আমি মোটেই আপনার সাথে মজা করার মুডে নেই। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানা দরকার। আচ্ছা ওয়েট, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। আহনাব হিয়ার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময় সেটা ভিডিও করে রেখেছিল। সেটা এখন হিয়াকে দেখাচ্ছে। হিয়া খুব মনোযোগ সহকারে দেখছে ভিডিওটা। ওর মনে হচ্ছে আহনাব মিথ্যে বলছে, কিন্তু এখন ভিডিওটা দেখার পর বুঝতে পারলো আহনাব সত্যি বলছে। হিয়া এটা ভেবে অবাক হয়ে আহনাবের সাথে রাইসার আগে থেকে সম্পর্ক ছিল, আর হিয়া তা জানতো না। ওরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিল, সব কিছু একে অপরের সাথে শেয়ার করতো। অথচ এত কিছু হয়ে গেল আর রাইসা কিছুই বললো না হিয়াকে। আহনাব হিয়াকে বলল, আমি মোটেও ফোন করি না, আর না ফোন করতে ইচ্ছুক। আমি সবসময় সিরিয়াস মুডে থাকি। আমি চাই আমার স্ত্রীও সবসময় সিরিয়াস মুডে থাকুক। তাছাড়া আপনাকে প্রথম পছন্দ ভেবেছিলাম, প্রথম রাতে করবো আপনার সাথে, এটা নিয়ে অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আপনার কথা শুনে তার মুডটা চলে গেল। এখন দেখছি সারা রাত গল্প করে কাটিয়ে দিতে হবে। অবশ্য আমার কথা কোনো গল্প না। এতক্ষণ এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আহনাব বিরক্ত করা যাবে না, তাহলে সেটা ওর জন্য সুফল বয়ে আনবে না। হিয়া ভাবলো আহনাবের ব্যাপারে সব কিছু জানতে হবে, এখনও অনেক কিছু বাকি আছে শোনার। হিয়া আহনাবকে বললো, আপনি একজন মানুষকে খুন করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলেন, সেটা আবার তার বিএফকে বলে দিলেন। মেয়েটার বিএফ পুলিশকে জানায়নি, আপনার কোনো সমস্যা নেই? আহনাব বলে, সমস্যাটা হয়েছিল ছেলেটা বমি করে দিয়েছিল, আর সেগুলো আমার প্লেটে এসে পড়েছিল। তারপর আবার আমাকে নতুন করে একটা প্লেটে খিচুড়ি নিয়ে আসতে হলো। আমি খিচুড়ি অপচয় মোটেও পছন্দ করি না। ছেলেটার উপর অনেক রাগ হচ্ছিল, তাই ওর একটা হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আবার ছেলেটা চিৎকার করতে হলো। আমার শব্দ দূষণ খুবই বিরক্ত লাগে। আমি ওকে অনেক বুঝেছিলাম চিৎকার করো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু কে শুনে কার কথা। তারপর ঠিকই কিছুক্ষণ পর ছেলেটা একদম চুপ হয়ে গেছিলো। তখন আমার অনেক ভালো লাগছিল। আমি মনের আনন্দে খিচুড়ি খাওয়া শেষ করলাম। হিয়া ভয়ে ভয়ে আহনাব বলল, ছেলেটা এমনি এমনি চুপ হয়ে গেল? আহনাব বলল, হ্যাঁ, তবে আমি শুধু ওর গলাটা কেটে দিয়েছিলাম। অনেক রক্ত পড়েছিল, তবে আমি সেগুলো অপচয় হতে দেইনি, আমরা সংগ্রহে রেখেছি। হিয়া মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আহনাব ওকে ধরে ফেললো। আহনাব ওষুধ এনে হিয়াকে বলল, কিছুক্ষণ পর হিয়া এখন কিছুটা স্বাভাবিক ঠিক। আহনাব হিয়াকে বলল, কতবার বলেছি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে? আমি বুঝি না মেয়েরা দিন কেন যেন মেয়েরা না খেয়ে থাকে, অথচ বিয়ের দিন কিন্তু মেয়েদের বেশি খাওয়া উচিত। হিয়া বলল,
আপনার কথা শুনে আমার মাথা ঘুরেছে। আপনি যতটা নর্মালভাবে কথাগুলো বলেছেন, অন্যদের কাছে এটা শুনতে ততটাই ভয়ঙ্কর লাগছে। আহনা বলল, আচ্ছা আমি এবার চুপ করছি। এবার আপনার ব্যাপারে বলুন। আপনি ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করছেন, তা অন্য ফ্রেন্ডরা জানতো আপনার? হ্যাঁ, সবাই জানতো। সবার কাছে এটা নর্মাল। কখনো কোনো ছেলের প্রতি আপনার ভালোবাসা জন্মায়নি? না। অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছি, তারপর তাদের সব টাকা পয়সা রেখে দিতাম, ব্ল্যাকমেল করতাম ওদের। অনেক ছেলে আমার প্রতি সিরিয়াস ছিল, কিন্তু আমি সবার সাথে ফান করছি। এসব আমার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করতাম। আমরা সবাই উপভোগ করতাম এটা। দেখতে সুন্দরী ছিলাম, তাই অনেক ছেলেই আমাকে পছন্দ করতো। তারা আমাকে পছন্দ করতো আমার ফিগার দেখেই, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো। আমি এটার সুযোগ নিয়ে এনজয় করছি। মেয়েরা বিয়ের পর স্বাধীন, আর বিয়ের পর পরাধীন হয়ে যায়। বিয়ের পর সব কিছু স্বামীর অনুমতি নিয়ে করতে হয়। তাই বিয়ের আগে লাইফটা আমি আমার মতো এনজয় করেছি। কোনো অপূর্ণতা নেই আমার কাছে। আপনি বিয়ের পরেও স্বাধীন। আমি সবসময় ভেবে দেখেছি আমার যে স্ত্রী হবে তাকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দেব। আপনি চাইলে আগের মতো আপনার ফ্রেন্ডদের সাথে পার্টি করতে পারেন, তবে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। এটা শুধু আমার সাথে হবে। আচ্ছা, আপনার বাবা মা কখনো আপনাকে কিছু বলেনি? না। আমরা সবাই এরকম বড় হয়েছি। ছোট থেকে পার্টি প্রোগ্রামে ব্যস্ত হয়ে গেছি। যেখানে পড়াশোনা করছি সেখানে সবার আমাদের মতো মেন্টালিটি। খুব কম মেয়ে আছে গ্রামের মেয়েদের মতো আনস্মার্ট। এই 2035 সালে এসেও মেয়েদের ছেলেদের থেকে যারা আলাদা চোখে দেখে তারা বিরক্তিকর। গল্পটা কিন্তু 2035 সাল অনুযায়ী। এরা চায় মেয়েদের পণ্য বানিয়ে রাখতে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, মেয়েরা তার সাথে এগিয়ে যাচ্ছে। শুনতাম আগেরকার মেয়েরা নাকি বোরখা পরে চলাফেরা করতো, সব কিছু পুরুষের দাস হয়ে থাকতো। এটা কি সম্ভব? ছেলেদের সমান অধিকার মেয়েদের। ছেলেরা যা করবে মেয়েরা তাই করতে পারবে, এত বাধা দেওয়ার অধিকার কারণেই। আহনা ভিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমার ওয়াশরুমে যেতে হবে, এসে আপনার কথা শুনছি। আহনা ওয়াশরুমে গেল। হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। ওকে বলল, তুই আহনাবের সাথে করেছিস, তা আগে আমি বললি না কেন? রাইসা অবাক হয়ে হিয়াকে বলল, আমি আবার কখন আহনাবের সাথে করলাম? ওকে তো আজকে তোর সাথে প্রথম দেখলাম, আর আমি কানাডায় ছিলাম, তাহলে ওর সাথে কীভাবে করলাম? আহনাব আসার শব্দ পেয়ে হিয়া তাড়াহুড়ো করে কলটা কেটে দিয়ে ফোন রেখে দিল। আহনাব শুনতে পেল আবার রেগে যাবে। আহনাব এসে হিয়াকে বলল, সরি, তখন তোমাকে ওয়েট করালাম। নিশ্চয়ই বোরিং হচ্ছিল, তাই না? হিয়া বলল, না, মোটেও বোরিং হচ্ছিল না। আমি হলে অবশ্যই হতাম। আচ্ছা, যা বলছিল এখন। হিয়া বলল, আমি শুনেছি একটা সময় ছেলে আর মেয়েদের আলাদা চোখে দেখতে মানুষ। এখনও অনেকে এরকম ভাবে। তারা ভাবে ছেলে আর মেয়ে একসাথে ঘুমাতে যেতে পারবে না, আড্ডা দিতে পারবে না। আমি সবসময় এই নিয়মটা ভাঙতে চেয়েছিলাম। আমার ফ্রেন্ড একসাথে স্কুল কলেজ পড়েছি ওদের সাথে। আমার কেন দূরত্ব থাকবো? আমরা এই আর আদিম যুগে সেই বোরখা পরে ঘরে বসে থাকবো? তা বসে থাকবেন না, আপনারা শারীরিক সম্পর্ক করবেন, এটা আপনাদের জন্য নর্মাল বিষয়। আমাদের সময় সব মেয়েরা বিয়ের আগে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতো না। একেবারে পদ্মাশীল না হলে এরকম ছিল না। অনেকটা আপডেটেড হচ্ছে এখন দেখতে পাচ্ছি। তা অবশ্য ঠিক বলছেন। মানুষের মন মানসিকতা আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, পারেন। আমাকে বলার জন্য আপনার কখনো অনুমতি নিতে হবে না। মনে যা আসে তাই বলতে পারেন। হিয়া কিছুটা ভয়ে ভয়ে বলল, আমার ফ্রেন্ড তো কানাডায় থাকে, ও আপনাকে শুধু ভিডিও কলে দেখেছে, তাহলে আপনার সাথে শারীরিক সম্পর্ক কীভাবে বলেন? আহনাব বলল, আপনার ফ্রেন্ড অস্বীকার করেছে, তাই না? হিয়া আহনাবের কথা শুনে ভয় পেয়ে গেল। আহনাব বুঝতে পেরেছে হিয়া ওর ফ্রেন্ড এটার সম্পর্কে জিজ্ঞাসা করছে। হিয়াকে ভয় পেতে দেখে আহনাব বলল, ভয়ের কিছু নেই। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে ভালোই করেছেন, ওর মনে নাও থাকার কথা। হিয়া জিজ্ঞাসা করলে, কীভাবে? ভিডিওটা এআই দিয়ে বানানো। এরকম আরও কয়েকজন মেয়ের ভিডিও বানিয়েছি। হিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, একদম রিয়েল লাগছে তো আমার কাছে? আহনাব বলল, হ্যাঁ, দেখে বোঝার উপায় নেই এটা এআই দিয়ে বানানো। এরকমটা কেন বানিয়েছেন? আমার ফ্রেন্ডের এরকম অ্যাডাল্ট ভিডিও বানিয়ে আপনার কী লাভ? ডার্ক অফিস ছেড়েছি, সেখান থেকে ভালোই টাকা পাচ্ছি। বিজনেস করি আমি ডার্ক ওয়েবের। কেমন বিজনেস? খুন, এসবে লাইফে এসে মানুষ খুন করি, তাদের মাংস দিয়ে রান্না করে সেটা ডার্ক ওয়েবে ছাড়ি। মানুষ দেখে আর আমি টাকা পাই। খুন করে আমি প্রশান্তি পাই, সেই সাথে টাকাও পাই। যেভাবে খুন করতে চাই সেভাবে খুন করি। কেউ বলে হাত কাটতে, কেউ বলে আঙুল কাটতে, মাংস রান্না করতে। এসব করতে করতে মানুষ যখন চিৎকার করে তখন আমার শরীরের শিহরণ জেগে ওঠে। তাদের চুপ করার জন্য আমার শরীরের অন্য একটা অঙ্গ কাটতে হয়। আবার তারা যেভাবে শারীরিক সম্পর্ক করতে পছন্দ করে ওইভাবে করি। হিয়া বলল, আমার মাথা ঘুরছে। একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? আপনি এতটা নর্মালি এসব বললেন, একবারও আপনার আনইজি লাগলো না? এটা আমার কাজ, আনইজি কেন লাগবে? সবাই কাজ করে, আমিও করি। লাইক জব এটা। আমি আমার জবে একদমই ফাঁকি দিই না।
লাশগুলো কী করেন? ফ্রিজে রেখে দেয়। যখন রান্না করতে ইচ্ছে করে তখন সেগুলো ব্যবহার করি। আচ্ছা, আপনার তো মাথা ঘুরাচ্ছে, তাই এখন বাদ দিচ্ছি। আপনার ব্যাপারে বলেন। আপনার ফ্রেন্ড সার্কেল কজন? 11 জন, এখন 10 জন। তাদের ভিতরে 6 জন ছেলে, 4 জন মেয়ে। স্কুল লাইফ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। একজন কোথায় গেল? অগ্নি দুর্ঘটনায় মারা গেছে। তাদের ভিতরে কয়েকজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন 3 জন। বাকিজন বাদ গেলেন কেন? ওদের সাথে হয়ে ওঠেনি সামনে সুযোগ পেলে? না, এখন তো বিয়ে হয়ে গেছে। সমস্যা নেই, আপনার যদি মনে হয় আমার প্রতি সন্তুষ্ট না, তাহলে চালিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনাদের জেনারেশনের সব মেয়েরাই কি এরকম? সবাই না, আমার পরিচিত যারা আছে সবার মেন্টালিটি একই। অবশ্যই এরকম না হলে তাদের সাথে আমি পরিচয় রাখতাম না। আহানা বলল, আপনার সাথে কথা বলতে বলতে তো আমার সিগারেট শেষ হয়ে গেল প্রায়। সারা রাত কি গল্পই করে কাটিয়ে দিবেন? শারীরিক সম্পর্ক করবেন না? মুড হলে। বলা তো যায় না কখন কি হয়। আমাদের জীবনটাই একটা অনিশ্চিত। আপনার কোনো ফ্রেন্ড নেই? বিয়েতে তেমন কাউকে দেখলাম না। আমি ছোট থেকে একা থাকতে পছন্দ করি, তাই কারোর সাথে তেমন মিশতাম না। সবাই আমাকে বোরিং লাগতো। যে যার মতো আনন্দ করতো। আমি আনন্দের জন্য আমার নিজস্ব উপায় খুঁজে নিয়েছিলাম। আমার রক্ত পছন্দ। কার কেউ আপনার এসব জানে না? ছোট থেকে বাবা একদিন দেখেছিল আমি এসব দেখতাম। আমাকে 2 মাস মানসিক হাসপাতালে থাকতে হয়েছে। অবশ্য ভালোই হয়েছে, কারণ সেই সময়টা আমি অনেক এনজয় করছি। সেখানকার এক নার্স আমার পছন্দ হয়েছিল। তার হাসি ছিল চমৎকার। সবসময় আমাকে বলতো আমি নাকি আবার সুস্থ হয়ে যাব। অনেক কেয়ার করতো আমার। 2 মাস পর আমাকে বাসায় নিয়ে আসলে আমি তাকে নার্সকে মিস করতে লাগলাম। তারপর একদিন রাতে তার বাসায় গেলাম। এমন সময় গেলাম যে সে ড্রেস চেঞ্জ করছিল। আমাকে দেখে চিৎকার করে আমি থামানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে। এটা বলে আহনাব থামলো। ইয়া ভয় ভয়ে আহনাবকে জিজ্ঞেস করলো, তারপর কী হয়েছিল? আহনাব বললো, আমি প্রথমবার চোখের পানি বলে। ইয়া অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, চোখের পানি কেন? কারণ ওই নার্সের মাথা আমার হাতে ছিল। আমি এক দৃষ্টি থেকে ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে একটা মায়া ছিল। অনেক কিউট ছিল মেয়েটা। আহনাফের কথা শুনে থমকে গেল হিয়া। ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল, আপনি যাকে ভালোবাসেন তাকেই মেরে ফেলেন? হ্যাঁ, আমি চাই তাদের সাথে থাকতে। তারা আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তখন আমার রাগ হয় অনেক। তাই তাদেরকে সবসময় আমার জন্য আমার কাছে রেখে দেয়। তখন তারা আমার থেকে দূরে যেতে পারে না। হিয়া বলল, এতগুলো মানুষকে মেরেছেন, আপনাকে পুলিশে ধরল না কেন? হিয়ার কথা শুনে আহনাফ বলল, হিয়াকে বলল, আমি যাদের খুন করি তাদের শরীরের অংশ কেউ কখনো খুঁজে পায় না, তাই আমাকে ধরার প্রশ্নই ওঠে না। কী করেন লাশগুলোকে? আমার কাছে একটা বড় বাক্স আছে, সেখানে জমা রাখি। বাক্স এখন যেখানে বসে আছেন তার ঠিক নিচেই রাখা আছে। কতগুলো লাশ একটা বাক্সে জমা রাখা কি সম্ভব? একটা গরু কি ফ্রিজে রাখা সম্ভব? না। কিন্তু সেই গরুর মাংস একটা ফ্রিজে রাখা সম্ভব, তাই না? আহনাফের কথা শুনে হিয়ার বমি আসার উপক্রম। কতটা ভয়ঙ্কর এই আহনাফ! খুন করে শান্ত হয় না, তার উপর ছোটো ছোটো টুকরো করে এত হিংস্র একটা মানুষ কিভাবে হতে পারে? আহনাফ হিয়াকে বলল, কী ভাবছেন? ভয় পাচ্ছেন? আপনি চাইলে মাংসগুলো দেখতে পারেন। অতিরিক্ত ভয় পেলে একটা কাজ করুন, সিগারেট খেতে পারেন। ভয় পেলে সিগারেট খেলে অন্যরকম ফিল হবে। আর আপনার তো ভয় পাওয়ার কথা না। আমার স্ত্রী ভয় পাবে, এটা আমার জন্য লজ্জার বিষয়। হিয়া বলল, আপনার কথাগুলো শুনে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনি স্বাভাবিক বললেও আমার জন্য তা অস্বাভাবিক। আহনাফ বলল, আচ্ছা বাদ দিচ্ছি, আপনার সম্পর্কে বলুন। এখন পর্যন্ত যত ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, সব থেকে বেশি এনজয় করেছিলেন কার সাথে? ওরকম মনে নেই। যখনই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি তখনই এটা এনজয় করছি। তবে আমার ফ্রেন্ডদের সাথে যতটা এনজয় করছি অন্যদের সাথে ততটা না। অন্য কারোর সাথে একবারের বেশি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। ওরা ভাবতো আমি ওদেরকে ভালোবাসি, তাই শারীরিক সম্পর্ক করছি। ওরা বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের শারীরিক সম্পর্কের জন্য জোর করতাম। তারপর ওদের টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিতাম। আহনা বলল, আপনার বাবা মা টাকা দিত না যে ওদের থেকে নিতেন? দিত, তারপরে নিতাম। এটা এনজয় করতাম। তারপর ফ্রেন্ডরা মিলে সেই টাকা দিয়ে পার্টি করতাম। আমার ছেলে ফ্রেন্ডরা অনেক মেয়েদের সাথে রিলেশন করতো শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য। শারীরিক সম্পর্কের জন্য তো আপনি আছেন, তাদের তাহলে অন্য মেয়ের কী দরকার ছিল? সবসময় তো একই জিনিস ভালো লাগে না। ওরা একাধিক মেয়ের সাথে টাইম পাস করতো, তারপর অনেকবার শারীরিক সম্পর্ক করে তাদের ছেড়ে দিত। মেয়েগুলোর জন্য ওদের জন্য অনেক পাগলামি করতে, বলতো ভালোবাসি নাকি ওদের। কিন্তু আমাদের কাছে ভালোবাসা বলতে কিছু ছিল না। আমি যেমন ছেলেদের সাথে টাইম পাস করতাম, তেমন ওরা মেয়েদের সাথে। রাফসান মেয়েদের কাছে অনেক জনপ্রিয় ছিল। মেয়েটা বোকা ছিল, সহজে পটে যেত। ভাবতো সত্যি যদি ওরা ওকে ভালোবাসে, ওরা জাস্ট ওই মেয়েটার সাথে সেক্স করার জন্য রিলেশন করতো। অনেক মেয়ে ওদের মতো তারাও শারীরিক সম্পর্ক এনজয় করতো।
আহনাব বলতো, আমি সবসময় চাইতাম একটা ভার্জিন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে, কিন্তু তা সম্ভব হয়নি। বিয়ের পরেও তা হলো। আচ্ছা, রাত তো অনেক হলো, আপনি কি ঘুমাবেন না? ঘুম আসছে না, আর রাত জাগার অভ্যাস আছে আমার। আপনার বাবা মা কবে আসবে? তারা তো বিয়ের আগেই চলে গেল। আসবে কিছুদিন পর, হঠাৎ কাজ পড়ে গেল, তাই তাদের যেতে হলো। তারা এসেই সারপ্রাইজ দেবে। হিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কী সারপ্রাইজ? সেটা তারা আসলেই দেখতে পাবেন। আমি এখন শারীরিক সম্পর্ক করতে চাই আপনার সাথে। হিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনার তো ভার্জিন মেয়ে পছন্দ, আমার সাথে শারীরিক সম্পর্ক করার নাকি মুড নেই আপনার? আহনাব বলল, এখন মুড চলে এসেছে। আপনার কোনো সমস্যা? না। কিছুক্ষণ পর আহনাদ ক্লান্ত হয়ে শুয়ে আছে। একটা সিগারেট ধরিয়ে হিয়াকে বলল, আপনি অসাধারণ। হিয়া বলল, এখন কি করবেন? আপাতত ঘুমাবো, রাত তো প্রায় শেষ হয়ে গেলো, আপনিও ঘুমিয়ে পড়ুন। একটু পর আহনাব ঘুমিয়ে পড়লো। হিয়া কিছুটা শান্তি খুঁজে পেল। ওর মনে হলো এতক্ষণ জেলখানায় বন্দি ছিল, ভয়ে কিছু বলতে পারছিল না। হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। রাইসা হিয়াকে বলল, তোকে কে বললো আমি তোর ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি? আহনাব নিজেই বলছে। রাইসা অবাক হয়ে জিজ্ঞেস, কী বলিস? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও একটা জানোয়ার, ওর সম্পর্কে শুনলে তোর ভয় করবে। আমার লাইফ ওর মতো ভয়ঙ্কর মানুষ আর দেখিনি। কী হয়েছে পরে বলবো তোকে। সাইকোটা জেগে উঠতে পারে। আহনাব সকাল 10টায় ঘুম থেকে উঠল। ওর পাশে হিয়াকে দেখতে পেল না। হিয়া ওকে না ডাকায় আহনাব মোটেও অবাক হলো না। আহনাব ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো, তখনও হিয়াকে দেখতে পেল না। আহনাব কাজের লোকদের জিজ্ঞাসা করলো, হিয়া কোথায়? তারা বলল, ম্যাডাম তো সকালেই বাসা থেকে বের হয়ে গেছে। ওদের কথা শুনে আহনাব কিছুটা হাসলো, তারপর নাস্তা করতে লাগলো। আহনাব নাস্তা শেষ করে আগে হিয়া আসলো। আহনাব হিয়াকে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলে? তখনই পুলিশ এসে আহনাবকে বললো, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আহনাব কোনো রিয়াক্ট করলো না, না করেই বললো, কেন? পুলিশ হিয়াকে দেখে বললো, এই ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, আমরা আপনার রুম চেক করব। আহনাব পুলিশকে বলল, ওয়েট করেন, আমি নাস্তা শেষ করছি। আহনাব নাস্তা শেষ করে পুলিশকে নিয়ে ওর রুমে গেল। পুলিশ হিয়ার কথা মতো খাটের নিচে ফ্লোর ভাঙতে লাগলো মানুষের মাংস ভর্তি লাশ খোঁজার জন্য। একটু পরে পুলিশ বাক্সটা খুঁজে পেল। হিয়া আহনাবের দিকে তাকিয়ে দেখলো ও কোনো রিয়াক্ট করছে না। এতে হিয়ার আরও ভয় হতে লাগলো। রাতের কথাগুলো ওর মনে হতে লাগলো। হিয়া বুঝতে পারছে আহনাব কী করতে চাইছে। পুলিশ বাক্সটা খুলে ফেললো, কিন্তু তার ভিতরে কিছুই ছিল না। হিয়া বাক্সটা খালি দেখে ভয়ত্ব চোখে আহনাবের দিকে তাকাতেই আহনাব হাসি দিল একটা। আহনাবকে শান্তভাবে পুলিশ বলল, কী হয়েছে আমাকে বলবেন? হুটহাট করে এসে আমার রুমের ফ্লোর ভেঙে ফেললেন। এই খালি বাক্সটা দিয়ে আপনারা কী করবেন? আগে বলতেন বাক্সটা আপনাদের লাগবে, আমি দিয়ে দিতাম। তার জন্য শুধু শুধু এরকম করার দরকার ছিল না। পুলিশ আহনাবকে বলে, আমরা আন্তরিকভাবে দুঃখিত এমন পরিস্থিতির জন্য। আমাদের কাছে এই ম্যাডাম অভিযোগ করেছেন আপনি নাকি মানুষ খুন করে তার মাংস এই বাক্সটা রেখেছেন। প্রথমে আমরা বিশ্বাস করিনি, কিন্তু পরে যে বলল আপনার ম্যাডাম আপনার স্ত্রী আমাদেরকে আপনার বাসায় এসে চেক করতে বলল, ম্যাডাম আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আপনি নাকি একজন সাইকো, ভয়ঙ্করভাবে মানুষ খুন করে তাদের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন। আহনাব হাসলো পুলিশের কথা শুনে। পুলিশকে বলল, আমি কি কষাই নাকি যে মানুষ কাটবো? মানুষ খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করা এটা পসিবল? তো বাক্সের কতগুলো লাশ পেলেন? পুলিশ বলল, আমরা পাইনি, কিছুই পাইনি আমরা, আমাদের ভুল হয়েছে। কোনো প্রমাণ ছাড়া ম্যাডামের কথা বিশ্বাস করা উচিত হয়নি। আহনাব বলল, আমার স্ত্রীর একটা সমস্যা আছে, মাঝে মাঝে এমন সব অদ্ভুত কাণ্ড করে ফেলে যার জন্য কেউ প্রস্তুত থাকে না। এমন কথা বলে যা আজ পসিবল না। গতকাল বাসরাতে সে আমাকে এরকম অনেক কথাই বলেছিল যা বাস্তবে পসিবল না। পুলিশ বলে, বুঝতে পেরেছি, আমাদের প্রমাণের দরকার ছিল। এরকম অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা দুঃখিত। ভালো থাকবেন আপনারা। আর ম্যাডাম, ভালো কোনো সাইকোলজি ডাক্তার দেখাবেন। হ্যাঁ, তা তো দেখাতেই হবে। ইয়ে যেন একটা পাথর হয়ে আহনাব আর পুলিশের কথাগুলো শুনছিলে। ইয়ে এমন শক্ত হয়েছে যে কিছুই ভালো লাগতেছে না। ইয়ে অপেক্ষা ছিল কখন সকাল হবে আর আহনাবের আগে ঘুম থেকে উঠবে। এজন্য সারা রাত হিয়া ঘুমাতে পারেনি। আর এখন দেখছে আহনাব ওকে সাইকো বানিয়ে দিল। কাজের লোক এসে বলল, স্যার ম্যাডামের নাস্তা। আহনাব হিয়ার হাতে পানির গ্লাসটা দিয়ে বলল, পানি খেয়ে নিন, আপনি হয়তো অনেক ক্লান্ত। আপনার পুলিশের কাছে যাওয়ার দরকার, আমাকে বলতেন, আমি আপনাকে নিয়ে যেতাম। আমার স্ত্রী শুধু শুধু কষ্ট করবে তা আমি মেনে নিতে পারবো না। এখন নাস্তা করে নিন। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাবকে বলল, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি এসব মিথ্যে ছিল। আহনাব বলল, আপনি আমার স্ত্রী, আপনি যা খুশি করতে পারেন, তার জন্য মাপ চাইতে হবে না। সকাল সকাল না খেয়ে বের হয়েছেন, কতটা ক্লান্ত হয়েছেন। কেন জানি না আহনাবের এরকম আচরণে খুব ভয় পাচ্ছে হিয়া। হিয়া এখন মনে হচ্ছে আহনাব একটা সাইকো, আবার মনে হচ্ছে আহনাব ফান করছে ওর সাথে। হিয়া আহনাবের কথা মতো নাস্তা করতে লাগলো। আহনাব কাজের লোককে বলল, ম্যাডামকে আরও বেশি ডিম দাও, বেশি বেশি খেতে হবে, তা না হলে শরীর শুকিয়ে যাবে। হিয়ার খাওয়া শেষ হলে আহনাব হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়াকে বলল, আরও খাবেন? না, আর খেতে পারবো না। প্রতিবেলায় এরকম খেতে হবে, একদম না খেয়ে থাকবে না, তাহলে কিন্তু আমি রাগ করব। এখন আসুন আমার সাথে। কোথায়? আপনাকে সারপ্রাইজ দেবো, তবে তার আগে আমি সরি বলে নিচ্ছি পুলিশের সামনে আপনাকে
অপমান করা ঠিক হয়নি, কিন্তু আপনি যা বলেছেন তাতে এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারিনি। আহনাফ হিয়াকে বলল অপেক্ষা করতে। এটা বলে আহনাফ ওর রুমে চলে গেল। কিছুক্ষণ পর হিয়ার কাছে এসে বলল রুমে চলুন। হিয়া রুমে গিয়ে অবাক হয়ে তাকিয়েছে, কারণ সেখানে হুবহু একই রকম দুটো বাক্স। একটা তো পুলিশ বের করে এলো, আর একটা কে নিয়ে এসলো। আহনাফ হিয়াকে বলল অনেক দিন হয়েছে বাক্সটা খোলা হয়নি, এখন মনে হলো আপনাকে বাক্সটা খুলে দেখানো দরকার। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানা দরকার আছে। এটা বলে আহনাফ বাক্সটা খুলে ফেলল। হিয়া দেখতে পেল বাক্সের ভিতরে অনেকগুলো প্যাকেট। হিয়া ভদ্র কণ্ঠে আহনাবকে বলল এই প্যাকেটগুলোর ভিতরে কী আছে। আহনাব একটি হেসে বলল গুপ্তধন, ওয়েট আপনাকে দেখাচ্ছি। আহনাব একটা প্যাকেট খুলে ফেলল, তারপর প্যাকেটের ভিতর থেকে একটা মানুষের কাটা হাত বের করলো। হাতটা অনেকগুলো টুকরো করা। এটা দেখে হিয়া ভয়ে চিৎকার করতে যাবে, তখন আহনাব বলল এই চিৎকার করবে না, বাসায় কাজের লোক আছে। হিয়ার মাথা ঘুরেছে। আহনাব বলল প্লিজ এটা বন্ধ করুন, আমার মাথা ঘুরেছে। হিয়া রাতে শুধু আহনাবের কথা শুনছে, তখন তার নিজের চোখে দেখল হিয়া ওর লাইফে সবথেকে ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। এর প্রভাব ওর জীবনে কতটা পড়বে তার সময় বলে দিবে। আহনাব হিয়াকে নিয়ে অন্য রুমে চলে গেল। হিয়াকে বিছানায় রেখে বলল রেস্ট নিতে। এমনিতে এসব দেখে হিয়ার মাথা ঘুরছে, এখন আবার ওর অনেক ঘুম পাচ্ছে। হিয়ার থাকতে না পারে ঘুমিয়ে পড়লো। হিয়ার ঘুম ভাঙার পর দেখে ওর পাশে আহনাবকে দেখতে পেল না। আহনাব এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়েছে আর কিছু একটা ভাবছে। আহনাব হিয়াকে বলল ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক কিউট লাগছে। ভাবছি কী ভাবছেন থাক পরে বলবো, শুনলে আবার তোমার মাথা ঘুরবে। মাত্র ঘুম থেকে উঠল, এখন আবার এসব শুনে আবার মাথা ঘুরবে। এখন চলো ডিনার করবে, তারপর নাইট পার্টি করতে যাবো আমরা। সাথে তোমার এক ফ্রেন্ডকেও নিতে পারো, দারুণ মজা হবে। ইয়া অবাক করে হয়ে আহনাবকে বললো ডিনার মানে? মাত্র তো সকালে নাস্তা করে একটু ঘুমালাম, এখন ডিনার করবো কেন? আহনাব কিছুটা মুখ দিয়ে হেসে হিয়ার কাছে গিয়ে ঘড়িটা দিয়ে বলে এখন রাত 10টা বাজে। ঘড়িটা দেখে হিয়া থমকে গেল, সেই সাথে রাত কীভাবে হয়ে গেল সেটাও বুঝতে পারছে না। হিয়ার রিয়াক্ট দেখে আহনাব মৃদু হাসতে লাগলো। আহনাব হিয়াকে বলে এত চিন্তিত হবার প্রয়োজন নেই, আমি সকালে নাস্তা খেয়ে ঘুমের ওষুধ খাইয়েছি আপনাকে। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাব বলল এরকম কেন করেছিলেন? আমার কিছু কাজ ছিল, আর এমনিতে আপনি অনেক দুর্বল, তাই ভাবলাম আপনার ঘুমের প্রয়োজন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন, না পার্টিতে যাব। আপনার ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিতে পারেন। হিয়া ভয়ে আছে, ও ভাবছে আহনাব কী করতে চাইছে, কেন ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। হিয়া কিছুক্ষণ চুপ থাকতে দেখে আহনাব বলল ভয় নেই আপনার, আপনার ভালোর জন্য আমি আপনাকে ঘুমের ওষুধ খাইয়েছি। হিয়া বাধ্য হয়ে আহনাবের সাথে পার্টিতে যেতে রাজি হয়। আহনাবের কথায় অবাধ্য হওয়ার সাহস হিয়ার নেই। আহনাব বলল আমি রেডি হয়ে আসছি রুম থেকে। আহনাব বলল আপনাকে শাড়ি পরতে হবে না, আপনার পছন্দ মতো ওয়েস্টার্ন পরে আসতে পারেন। হিয়া মনে মনে খুশি হলো। আহনাব বলার সাহস ওর ছিল না, ও কখনোই শাড়ি পরে না। এখন আহনাব যখন ওয়েস্টার্ন পরতে বলছে তখন সে পরবে, তাতেই স্বাচ্ছন্দ্য বোধ করলো। হিয়া রুমে গেল, আর আহনাব ওর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হিয়া আসলো। ওয়েস্টার্ন ড্রেসে অনেক ভালো লাগছে, যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। আহনাব আর বাইরে নয়। আহনাব হিয়া নিয়ে নিচে চলে আসলো। হিয়া ভাবলো আহনাব হয়তো গাড়ি নিয়ে যাবে, কিন্তু হিয়াকে ভুল প্রমাণ করে আহনাব রিক্সা ডাকলো। রিক্সায় উঠে হিয়া বলল গাড়ি থাকতে আমরা রিক্সায় কেন যাচ্ছি? আহনাব বলল রিক্সায় যাওয়াটা বেশি উপভোগ্য হবে, আর তেমন একটা দূরে না তো, তাই ভাবলাম দুজনের পাশাপাশি রিক্সাতে যাওয়াটা অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। হিয়া আর কিছু বলল না। হিয়া চেষ্টা করছে আহনাবকে না রাগাতে, সবসময় ওর কথা সম্মতি দিবে। আহনাব হিয়াকে বলল তোমার ফ্রেন্ডদের পার্টিতে ইনভাইট করতে পারো। হিয়া বলল আমাদের মাঝে ওরা এসে কী করবে, আজকে আমরা যাই, পরবর্তীতে ওদের নিয়ে যাবো। আচ্ছা তাই হয়। কিছুক্ষণ পর ওরা পার্টিতে চলে আসলো। জায়গাটা হিয়ার কাছে নতুন কিছু না, কিন্তু আহনাবের সাথে আসায় হিয়া তেমন একটা কমফোর্ট ফিল করছে না, ওর কেমন অশান্তি লাগছে। আহনাব হিয়াকে বলল বিয়ের আগে হলে পার্টিতে এসে কী করতে? উস্কি খেতে আমার ফ্রেন্ডদের সাথে নাচতাম। আহনাব উস্কি নিয়ে এসে হিয়াকে বলল তোমার ফ্রেন্ডরা নাই তো কী হয়েছে, আমার সাথে কাপল ডান্স করতে পারো, আমি খুব একটা খারাপ লাগবো না। হিয়া গতকালের রাতটা জেলখানার মতো মনে হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য যথাসম্ভব চেষ্টা করছে পার্টিটা উপভোগ করতে। আহনাব উস্কে খাচ্ছে আর একটা সিগারেট। হিয়া সিগারেট তেমন পছন্দ করে না, তবুও আহনাবের সাথে খাচ্ছে হিয়া। হঠাৎ একটা ছেলে হিয়ার শরীরে হাত দেয়। হিয়ার সেটা মোটেও পছন্দ হয়নি। ছেলেটাকে কিছু বলতে গেলে আহনাব বলল এরকম রিয়াক্ট করছেন কেন, পার্টিতে এসব নর্মাল বিষয়, আপনি তো আগেও এসেছেন, এসব তো আপনার কাছে অস্বাভাবিক কিছু না। হিয়া বলল কারোর সাথে করলে সেটা আমার ইচ্ছাতেই, আমার অনিচ্ছায় কেউ আমার শরীরে হাত দেওয়া আমি মোটেও পছন্দ করব না। আহনাব বলল কুল থাকেন, পার্টি এনজয় করলেন। ছেলেটা আহনাবকে বলল বস সেই বলেছ, মেয়েটা কে হয় তোমার, আজকে রাতের জন্য নিয়ে এসেছো? স্ত্রী আমার। ছেলেটা অবাক হয়ে গেল, নিজের স্ত্রীকে কেউ এমনভাবে বলতে পারে, ছেলেটা হয়তো ভাবতে পারেনি। আহনাব বলল
কে বললো, সরি বস, আমার ভুল হয়েছে। আহনাব বললো, আরে আপনি তো দেখছি আমার স্ত্রীর মতোই অল্পতে রিয়াকশন, কুল থাকেন, পার্টি এনজয় করেন। ছেলেটা আহনাবের কথায় সুযোগ পেল, হাসতে হাসতে আহনাবকে বললো, তাহলে আমি তোমার স্ত্রীর সাথে। আহনাব শান্তভাবেই বলল, অবশ্যই পারবেন, আপনার যখন ইচ্ছা। ইয়া থমকে গেল আহনাবের কথায়। ইয়া আহনাবের কাছ থেকে এমনটা প্রত্যাশা করেনি। আহনাবের কথার উপর কিছু বলার সাহস নেই। ছেলেটা বলল, তুমি গ্রেট বস, আজকে হবে নাকি? হ্যাঁ তা হয়, তবে পার্টির পর আমার বাসাতে আমার রুমে। এখন আমার পার্টি এনজয় করব, আপনি আপনাদের সাথে এনজয় করতে পারেন। ছেলেটা হিয়াকে স্পর্শ করতে গেলে আহনাব বলল, একটু পর তো, এখন ওকে ওর মতো এনজয় করতে দিন, আমরা আমাদের মতো থাকি। ছেলেটা হাসতে হাসতে বলল, ঠিক বলছো বস। ইয়ার মুডটাই খারাপ হয়ে গেল। আহনাব তো ওকে বলেছে ওকে নিরাপদ রাখবে, তাহলে এখন এরকম করলো কেন? অবশ্য আহনাব যা বলছে তার সব কিছুতে তো মিথ্যে প্রমাণ হলো। কতটা ভালো ভেবেছিলাম, তার উপর জানলাম কতটা ভয়ঙ্কর। আহনাব হিয়াকে বলল, কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, এনজয় করেন, যা ইচ্ছা ড্রিঙ্ক করেন। কিছুক্ষণ পর আহনাব, ছেলেটা আর হিয়া তিনজনে পার্টি থেকে বের হয়েছিল। ছেলেটা অনেক ড্রিঙ্ক করেছে, তাই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। আহনাব ছেলেটাকে ধরে রাখলো। হিয়া আহনাবকে বলছে, আপনি কি সত্যি ওকে বাসায় নিয়ে যাবেন? আমি তো আগেই বলছি আমি সবসময় সিরিয়াস থাকি। হিয়া আহনাবের এমন কথায় ভয় পেয়ে গেল। আহনাব মাথা সবসময় নিচু স্বরে শান্তভাবে কথা বলে, তারপর কেন জানি না আহনাবের কথায় ভয় পায় হিয়া। ছেলেটাকে নিয়ে আহনাব বাসায় আসলো, তিনজনে একসাথে ডিনার করতে লাগলো। ছেলেটাকে নিয়ে আহনাব ওর রুমে চলে গেলো। ছেলেটা আহনাবকে বললো, বস, হিয়াকে এবার আর থাকতে পারছি না। আহনাব বললো, কুল থাকতেন, আজকে রাতটা আপনার দারুণ উপভোগ্য হবে। আহনাব রুম থেকে বের হয়ে হিয়ার কাছে আসলো। হিয়া বলল, আমার অনেক ঘুম পাইছে। এটা বলতে বলতে আহনাবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আহনাব হিয়াকে অন্য রুমে নিয়ে গিয়ে ছেলেটার কাছে, ছেলেটা মাথার অবস্থায় আহনাবকে বললো, হিয়া কোথায়, আর কত ওয়েট করবো? আহনাব ছেলেটাকে বললো, আপনার শারীরিক সব থেকে প্রিয় অঙ্গ কোনটা? ছেলেটা হেসে বলল, বুঝতে পারছে না? আহনাব মৃদু হেসে বলল, তাহলে সেটাই সবার আগে কেটে ফেলবো। আহনাবের কথা শুনে মুহূর্তের মধ্যে ছেলেটার নেশা কেটে গেল। ছেলেটা ওর পকেট থেকে পিস্তল বের করতে গেলেও বুঝতে পারলো না পিস্তলটা নেই। ছেলেটা অসহায় দৃষ্টিতে আহনাবের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এমন রিয়াকশানে আহনাব মৃদু হাসলো। আহনাব বলতো, ভাই, এরকম মন খারাপ থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আপনি যেরকম ছিলেন সেরকম চিল মুডে থাকেন। কথা দিচ্ছি আপনাকে সময় নিয়ে মারবো, খুব শান্তিভাবে আপনার শরীরের অঙ্গগুলি কাটবো, আপনার পছন্দের অঙ্গটাই সবার আগে কাটবো। বিশ্বাস করতে পারেন আপনাকে, আপনার বিশ্বাসের প্রতিদান অবশ্যই দেব। ছেলেটা কাঁদতে লাগলো। আহনাব বলল, ভাই, আমি বুঝতে পারছি তুমি একটা সাইকো, আমাকে মাফ করে দাও, আমি কি ক্ষতি করছি তোমার? আহনাব ছেলেটাকে বলল, আমার স্ত্রীর শরীরে হাত দিয়েছিস, ওর উপর শুধু আমার অধিকার আছে। বিয়ের আগে ও কী করছে সেটা ওর ব্যাপার, এখন ও আমার, ওর বিষয়ে সব সিদ্ধান্ত আমি নেব। ছেলেটা কাঁদতে কাঁদতে বললো, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি আর জীবনেও কোনো মেয়ের সাথে এমন করবো না, আর কখনো পার্টি করবো না, প্লিজ ভাই, মাফ করে দিন। আহনাব ছেলেটাকে বলল, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? বলছি তো আপনাকে একবারে মারবো না। এর ভিতরে হিয়া চলে আসলো। হিয়া দেখলো ছেলেটা কান্না করছে। হিয়া কিছু বুঝতে পারছে না কী হচ্ছে। ছেলেটা হিয়াকে বললো, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে, ভাইকে বলেন না আমাকে ছেড়ে দিতে। হিয়া অবাক হয়ে আহনাবের দিকে তাকিয়েছে। ছেলেটা হঠাৎ করে আহনাবকে মারতে যাবে, তখনই আহনাব চাকু দিয়ে ছেলেটার হাত কেটে দিল। তারপর ছেলেটাকে একটা টেবিলের উপর বেঁধে আহনাব একটা কুড়াল নিয়ে আসলো। তারপর ছেলেটা গোপন অঙ্গ কেটে দিল। এটা থেকে হিয়ার মাথা ঘুরে গেল। ছেলেটা চিৎকার করতে লাগলো। আহনাব বলল, চিৎকার করবেন না, আমার অসহ্য লাগছে। এরপর ছেলেটা চিৎকার করতে লাগলো। আহনাব তখন ছেলেটার এক হাত পুরোপুরি কেটে দিল। তারপর আস্তে আস্তে ছেলেটার শরীরে প্রতিটা অঙ্গ কাটতে লাগলো। শেষে ছেলেটার গলা কেটে দিল। আহনাব হিয়াকে কোলে করে নিয়ে রুমে গেল। সকালে হিয়া ঘুম থেকে ওঠার পর রাতের কথা মনে হয়ে গেল। হিয়ার এখনও সেই দৃশ্য চোখের সামনে ভাসছে। হিয়া ভাবলো, আহনাব মোটেও সুস্থ ব্যক্তি না। তখনই আহনাব এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, আমরা ডাক্তারের কাছে যাব। হিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার কেন? আহনাব বলল, গতকাল রাতে না আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, তাই ডাক্তারের কাছে যাব। হিয়া আর কিছু বলল না। আহনাবের কথা মতো ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। তারপর আহনাব ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগলো। হিয়া ভয়ে ভয়ে আহনাবকে বলল, ছেলেটা কী করেছে? আহনাব শান্তভাবে বলল, তার শরীরের প্রতিটা অঙ্গ কেটে তারপর প্যাকেট করেছি। কথাটা শুনে হিয়ার শরীরে শিহরণ জেগে উঠল। আহনাবকে বলল, ছেলেটাকে কেন মারলেন? আহনাব বলল, আমার বউয়ের শরীরে হাত দিয়েছে, এটা তো হওয়ারই কথা ছিল। হিয়া বুঝতে পারলো আহনাব ওকে পছন্দ করতে শুরু করেছে। হিয়ার ভালোই লাগলো, কারণ আর যাই হোক আহনাব ওর ক্ষতি করবে না। হিয়া আহনাবের হাত জড়িয়ে ধরল। আহনাব হিয়ার মাথায় হাত দিয়ে বলল, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। কিছুক্ষণ পর আহনাব হিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার টেস্ট করালো। তারপর আহনাবকে বলল, ভয়ের কোনো কারণে, হঠাৎ কিছু একটা দেখেছে তাই এমন করছে। ডাক্তার কাছে বের হয়ে আহনাব হিয়াকে বলল, এখন আমরা ঘুরতে যাব, তোমার ফ্রেন্ডকে কল করো,
ওর সাথে পরিচিত হয় হিয়া আহনাবকে বলল, আমার মাত্র একজনই ফ্রেন্ড এখন দেশে আছে, ওর নাম আয়ান। আহনাব বলল, তাহলে ওকে আসতে বলো। হিয়া আয়ানকে কল করে আসতে বললো। তারপর ওরা তিনজনে ঘুরতে গেল। রাত অনেক হয়ে গেছে। আহনাব বলল, এবার আমাদের বাসায় যেতে হবে, আমরা বাসায় গিয়ে রাতের খাবার খাবো। আয়ান বললে, আমার বাসায় আব্বু আম্মু নেই, আমার বাইরে থেকে খেয়ে যেতে হবে। হিয়া বললো, আমাদের বাসায় চল, ডিয়ার করে তারপর আসবে। আয়নও তখন রাজি হয়ে গেল। কিছুক্ষণ করার পর আহনাফের বাসায় চলে আসলো। আহনাফ কাজের লোকদের খাবার দিতে বললো। খাবার খাওয়ার পর আয়ন বলল, আমার খুব দুর্বল লাগছে, এখন যেতে ইচ্ছে করছে না, আজকে রাত এখানে থাকি। হিয়া ভালোভাবে বুঝতে পারছে আয়ন কি বলতে চাচ্ছে। ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য এখানে থাকতে চাচ্ছে। হিয়া ইশারায় আয়নকে বোঝাতে চাইলে এসব হবে না, কিন্তু আয়ন হিয়ার কথা শুনল না। আহনাব বলল, তাহলে আজকে রাতে এখানে থেকে যাও। আহনাবকে একটা রুম দেখিয়ে দিল আয়ন। আয়ন রুমে এসে শুয়ে পড়ে ওর চোখে ঘুম চলে আসলো। আহনাব আর হিয়া ওদের রুমে গেল। হিয়া আজকে অনেক খুশি লাগছে। হিয়া বুঝতে পারছে আহনাব ওকে বাঁচতে শুরু করছে। হিয়া আহনাবকে ভালোবাসার ফাঁদে ফেলে ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে পুলিশকে দিবে। হিয়া আহনাবকে বলল, আচ্ছা ওই দিন যে ঘড়িটা ছিল সেটা কার? কেন জানি না আমার ঘড়িটা পরিচিত লাগছে। আহনাব হিয়াকে বলল, ঘড়িটা তোমার বেস্ট ফ্রেন্ড রাফসানের, যে আগুনে পুড়ে মারা গেছিল। আহনাবের কথায় থমকে গেল হিয়া। আহনাবকে বলল, রাফসানের ঘড়িটা আপনার কাছে কীভাবে? আহনাব মৃদু হেসে বলল, ওর মাথাটা দেখতে চাও? আহনাবের কথা শুনে হিয়ার মাথা ঘুরছে। আহনাব হিয়াকে ধরে বিছানায় নিল। হিয়া আহনাবকে বলল, কেন করছেন এসব? ভালো লাগার জন্য। এখন এসব বাদ দিন। আপনি কি আয়নের সাথে শারীরিক সম্পর্ক করতে চান? আমার মনে হচ্ছে আয়ন এই জন্য আমাদের বাসায় এসেছে। আহনাবের কথা শুনে অবাক হয়ে তাকিয়েছে হিয়া। কিছু বলার ভাষা নেই। আহনাব বলল, ওয়েট, আমি আয়নকে ডেকে নিয়ে আসছি। আহনাব গিয়ে আয়নকে ডাকতে গেল। আয়ন ঘুমন্ত অবস্থায় বলল, কী হয়েছে? আহনাব বলল, হিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে উঠেন। মুহূর্তের মধ্যে আয়নের ঘুম ভেঙে গেল। আহনাবের দিকে অবাক হয়ে তাকিয়েছে। আহনাব আয়নকে হাত ধরে তার রুমে গেল। তারপর ওদেরকে বলল, আপনারা শারীরিক সম্পর্ক শুরু করেন, আমি এখানে আছি। হিয়া আয়ন দুজনে অবাক চোখে আহনাবের দিকে তাকিয়েছে। ওরা বোঝার চেষ্টা করছে এসব কী হচ্ছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে থেকে আয়নের রুম থেকে চলে আসলো। তারপর একটা কুড়াল নিয়ে ফিরে আসলো। আয়নকে বলল, হিয়ার সাথে শারীরিক সম্পর্ক না করলে আমি আপনাকে মেরেই ফেলবো। আয়ন থমকে গেল আহনাবের কথায়। হিয়া আয়নকে বলল, ও যা বলে তাই কর, ও একটা সাইকো, অনেককে ভয়ঙ্করভাবে খুন করছে, রাফসানকেও খুন করছে। হিয়ার কথা শুনে আরও ভয় পেয়ে গেল আয়ন। হিয়ার সাথে শারীরিক সম্পর্কের জন্য রাজি হয়ে গেল। আহনাব রুমে একটা চেয়ারে বসলো। পরে হিয়া আর আয়ন শারীরিক সম্পর্কে লিপ্ত হতে লাগলো। কিছুক্ষণ পর আয়নকে বলে, শেষ? আয়ন মাথা নিয়ে সম্মতি দিল। তারপর আহনাব কুড়াল নিয়ে আয়নের গোপন অঙ্গ কেটে দিল। হিয়া চিৎকার করে উঠল। আহনাব ভিয়াকে বলল, প্লিজ চুপ করেন। তারপর আহনাব ভিয়াকে চোখ বেঁধে দিল আর কানে তুলো দিয়ে হিয়াকে বেঁধে অন্য রুমে রাখলো। অন্যদিকে আয়নের চিৎকার থামছেই না। আহনাব একে একে আয়নের শরীরে এক একটা অঙ্গ কাটতে লাগলো। শেষমেশ ওর মাথাটা আলাদা করে টুকরো করতে লাগলো। আহনাবের হাত দিয়ে ওর কপাল ঘামে মুছল। তারপর আয়নের মাংস কাটতে লাগলো। তারপর প্যাকেটে রেখে দিয়ে রুমটা পরিষ্কার করে বিছানার চাদর পাল্টে হিয়াকে অন্য রুম থেকে নিয়ে আসলো। আহনাব হিয়াকে বলল, আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। হিয়া ভয়ে ভয়ে আহনাবের কথায় সম্মতি দিল। আহনাব হিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে লাগলো। শারীরিক সম্পর্ক করা অবস্থায় আহনাব হিয়াকে বলল, আমি আপনাকে মারতে চাই, প্লিজ আমাকে সহযোগিতা করুন। আহনাবের কথায় থমকে গেল হিয়া। আহনাব একটা ব্লেড দিয়ে হিয়ার ফেস কাটতে লাগলো। আহনাব ব্লেড দিয়ে হিয়ার ফেস আলতোভাবে কাটতে লাগলো। তারপর টিস্যু দিয়ে রক্ত মুছলো। হিয়া ব্যথার কারণে চিৎকার করে কাঁদতে লাগলো। আহনাব পাশে থাকা পানির গ্লাসটা হিয়াকে দিয়ে বললো, অনেক কষ্ট পাচ্ছেন তাই না? পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। হিয়া আহনাবকে বলল, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর নিতে পারছি না। আহনাব শান্তভাবে হিয়াকে বলল, প্লিজ আমাকে সহযোগিতা করুন। আপনার এত নড়াচড়া করার কারণে আমি ঠিকমতো ব্লেড ব্যবহার করতে পারছি না। একটু শান্ত হয়ে বসুন, আমাকে কাটতে দিন। আমার উপর ভরসা রাখতে পারেন, অনেক উপভোগ্য হবে। আমি খুব সুন্দরভাবে আপনার ফেসটা কাটবো। আহনাব ব্লেড দিয়ে হিয়ার ফেস কাটার পর এবার হিয়ার হাত কাটতে লাগলো। আহনাব খুব আলতো করে কাটছে। হিয়া অজ্ঞান না হয়ে পড়ে। আহনাব হিয়াকে বলল, আপনি ওই দিন বললেন না আমি কেন আপনার দিকে ঘুমন্ত অবস্থায় তাকিয়েছিলাম? আসলে আমি ভেবেছিলাম আপনার এত সুন্দর ফেসটার উপর যখন ব্লেড দিয়ে কাটবো তখন সেটা কেমন উপভোগ হবে। আমি খুব উত্তেজিত ছিলাম তখন, এজন্যই আপনার চিকিৎসা করেছি যাতে আপনি শতভাগ ফিট থাকেন। আপনার খুব সুন্দর যত্ন নিয়েছি। আমার মতো কাউকে মারা একটা আর্ট। আমি একজন আর্টিস্ট, আমার কাছে এটা প্রফেশনাল।
তাই কোনো খুঁত রাখতে চাচ্ছি না। আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার অধিকার আছে, অন্য কেউ সেটা স্পর্শ করবে মেনে নেব না। তাই এই ছেলেটাকে মেরেছি। আপনাকে শুধু আমি মারবো। আমি চেয়েছিলাম মরার আগে আপনার সব ইচ্ছা পূরণ করতে, তাই পার্টিতে নিয়ে গেলাম, আপনার ফ্রেন্ডদের সাথে শারীরিক সম্পর্ক করলাম। আচ্ছা, আপনি এখন খুশি তো? হিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি এমন করছেন কেন? আমার ভুল হয়ে গেছে, পুলিশকে বলা মোটেও ঠিক হয়নি। আমি আর এমন ভুল করব না, আমাকে প্লিজ মাফ করে দেন। আহনা বলল, আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি তার জন্য এমন করছি না। আপনি অনেক কিউট, আপনার মাংস কাটতে আমি অনেক এনজয় করব। এটা আমার কেরিয়ারে বেস্ট অর্জন হবে। আমার সাথে কোঅপারেট করেন, ট্রাস্ট মি, যে কারো থেকে ভয়ঙ্করভাবে আপনাকে মারবো। একটু ওয়েট করেন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনার পছন্দের চিকেন। তারপর আহনা রুম থেকে বেরিয়ে হিয়ার জন্য খাবার আনলো, সাথে সাথে একটা ছোট্ট বাক্স করে আর ওর ফেভারিট কুকুরটাকে নিয়ে আসলো হিয়ার সাথে। আহনা ভিয়ার হাতে খাবার প্লেটটা দিয়ে বললো, প্লিজ খেয়ে নিন, তা না হলে শরীর দুর্বল হয়ে পড়বে। হিয়া খাবারগুলো খেতে লাগলো, অনেক চিকেন আছে সেখানে। আর আহনা ভিয়ার পাশে বসে ওর ছোট্ট বাক্সটা খুললো। হিয়া দেখতে পেল সেখানে ভিতরে কুড়াল, চাকু, মাংস কাটার অনেক সরঞ্জাম, যা দেখে হিয়া খাবার খাওয়া থামিয়ে দিল। আহনা আহনাফের পা জড়িয়ে ধরলো, আমাকে মাফ করে দিন, দয়া করে আমাকে মারবেন না। আমি জানি আপনি আমার সাথে কেন এমন করছেন, তারপরে আপনার কাছে আমার জীবন ভিক্ষে চাইছে। আহনাফ খাবারের প্লেটটা নিয়ে নিজ হাতে রিয়াকে খাইয়ে দিতে লাগলো। আহনাফ রিয়াকে বলল, আমার কুকুরটারও অনেক খিদে পেয়েছে, ওর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, আপনি প্লিজ সহযোগিতা করুন। হিয়া আটকে উঠলো আহনাফের কথা। আহনাফ বললো, মানে কি বলতে চাইছেন আপনি? আহনাফ বলল, আপনার একটা হাত কেটে আমার কুকুরটা একটা খাইতে দেবো। ওর মানুষের মাংস পছন্দ। হিয়া উঠতে যাবে, তখনই ইহার একটা হাত ধরে কুড়াল দিয়ে কেটে ফেললো। তারপর কুকুরটার মুখে দিতে সেই কাটা হাত ছুঁড়ে মারল। হিয়া চিৎকার করে যাচ্ছে। আহনাফ হিয়াকে বলল, প্লিজ এভাবে এনার্জি নষ্ট করবেন না, অনেক কিছু বাকি আছে, আপনাকে আমার ফুল সাপোর্ট দিতে হবে, তা না হলে তো আমরা এগোতে পারবো না। খাবার খেয়ে নিন। আহনাব নিজ হাতে হিয়াকে খাইয়ে দিচ্ছে আর হিয়ার কাটা হাত আহনাব কুকুর খেতে লাগলো। হিয়া ছটপট করতে লাগলো। আর আহনাব বললো, আপনি আমাকে কেন মারতে চাইছেন এটা বলেন প্লিজ। আহনাব বললো, আমার ইচ্ছে এটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার, কারো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই, তাহলে আপনি আমার ইচ্ছে অপূর্ণের জন্য সহযোগিতা করছেন না কেন? আহনাব, আমার সাথে জানোয়ারের মতো আচরণ করা এটা কেমন ইচ্ছে, অনেক হয়েছে, এবার থামুন। আহনাব ওর কুকুরটাকে বললো, মাই ডিয়ার, আপনার খিদেটা এখন মিটবে না, আরও দরকার? আপনার তো আবার এত অল্পতে হয় না, ওয়েট, আমি আরও কিছু ব্যবস্থা করছি। এই বলে আহনা ভিয়ার অন্য আঙুলগুলো কেটে ওর কুকুরকে খেতে দিল। আহনা বলল, খাবার তো এখনও শেষ হয়নি, আপনাকে পুরোটা খেতে হবে। চিকেন তো আপনার ফেভারিট, এই নিন, চিকেনগুলো খেয়ে নিন। ও হ্যাঁ, আপনার জন্য তো কোক নিয়ে এসেছে, ওয়েট আমি দিচ্ছি। আহনাব একটা গ্লাসে কোক নিয়ে হিয়াকে খাইয়ে দিল, বলল, আমাকে হয়তো মেরে ফেলবেন, প্লিজ এটা বলেন কেন আমাকে মারতে চেয়েছেন, তাহলে হয়তো আমি আপনার ভুলটা ধরিয়ে দিতে পারবো, হয়তো আমি জীবিত থাকবো। আহনা ভিয়াকে বলল, আপনার ঠিকভাবে জীবনযাপন করা উচিত ছিল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আর আপনি তো অনেককে মেরেছেন, আপনাকে মেরে ফেলার জন্যই বিয়ে করেছি, আমার প্রশান্তির জন্য মেরে ফেলেছি, কিন্তু আপনার ব্যাপারটা আলাদা, এখন আপনাকে মারার ইচ্ছে হচ্ছে, আমাকে কি একটু সহযোগিতা করা যায় না? হিয়া কাঁদতে লাগলো আর আহনাব হিয়ার অন্য হাত কেটে তার এক টুকরো 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 করতে লাগলো। পরদেশি মেঘ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রথম পর্ব।